That's over. Done and dusted. Yet another history. ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তে বাংলাদেশের দুর্দান্ত জয়। পাকিস্তানকে 7 উইকেটে হারালো টাইগাররা। দর্শক সমর্থকদের বাগ বাংঘা উল্লাস। আমরা একসময় আমাদেরকে সবাই আন্ডারডগ হিসেবে ট্রিট করতে, বাট আজকে আমরা দেখে দিয়েছি বিশ্বকে যে আমরাও পারি। কোনো সিরিজে আমরা ওয়েট করে যে বাংলা ওয়াশ কখন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিন্দ এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় বেগম জিয়া। গাড়ি বহর নিয়ে কেউ জনসংযোগ চালালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছরে প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকে। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 2 জঙ্গি একসময় শিবির কর্মী ছিল। দেশে অরাজকতা সৃষ্টিই ছিল উদ্দেশ্য, জানালো পুলিশ। এবং বাগেরহাটে পিকআপ ভ্যান বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5। কুমিল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন 2 জন। বাংলাদেশ সফরে এখন পর্যন্ত জয় অধরাই থেকে গেল পাকিস্তানের। সিরিজের একমাত্র টি-20 ম্যাচে আফ্রিদির পাকিস্তানকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফির বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 জয়। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করে 5 উইকেটে 141 রান করে পাকিস্তান। জবাবে সাব্বির ও সাকিবের ব্যাটিংয়ে অসাধারণ এক জয় তুলে নেয় বাংলা টাইগাররা। একসঙ্গে 2 ট্রফি, এমন সুসময় খুব বেশি আসেনি মাশরাফিদের ভাগ্যে। তাই উদযাপনটা হলো এমন বাঁধনহারা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি-20র অধরা জয় ধরা। বিশ্বকাপের বদলে যাওয়া টাইগাররা এই পরিসংখ্যানটাও লিখল নতুন করে, যাতে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বড় লজ্জা পেল আফ্রিদির পাকিস্তান। এর আগে বরাবরই টি-20 সাফল্যে পিছিয়ে থাকা বাংলাদেশ এদিন অভিষেক করালো সৌম্য ও মুস্তাফিজকে। আর ক্ষুধার্ত বাঘ কতটা ভয়ঙ্কর তা পাকিস্তান বুঝলো টস জিতে ব্যাট করতে নেমে। 9 ওভারে কচ্ছপ গতিতে রান উঠল 50। সেই সঙ্গে মাশরাফি তাসকিন জুটির জ্বলে ওঠায় 31 বলে 17 রান করে বিদায় শেহজাদ। 10 ওভারে 38 ডট বলে পাকিস্তানের রান 51। সফরকারীদের সব ভরসা 145 স্ট্রাইক রেটের আফ্রিদির উপর। কিন্তু 44তম টাইগার টি-20 ক্রিকেটার মুস্তাফিজ তারুণ্যে দীপ্ত। অভিষেক উইকেট বাড়ালেন বুম বুম আফ্রিদিকে। এরপর আরাফাত সানি 37 রান করা মুক্তার আহমেদকে, মুস্তাফিজ 27 রান করা হাফিজকে এবং রান আউটের ফাঁদে ফেলে 8 রান করা সোহেল তানভীরকে আউট করলে স্বস্তির নিঃশ্বাস বয়ে যায় গ্যালারিতে। তবে হ্যারিস সোহেল 30 রানের সংগ্রামী ইনিংস খেলে পাকিস্তানকে এনে দেয় সম্মানজনক স্কোর। কিন্তু জবাবটা টাইগার ওপেনার তামিম দিলেন ঝড়ের মতো। হাফিজের 3 বলেই 4-6 স্কোর। এই যেন টি-20 না জেতার ঝাল মেটানো। কিন্তু দ্রুত রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার। এরপর টিকলেন না তামিমও। 14 রান করে তামিম ফেরার পর তর্স হয়নি মুশফিকের। 19 রান করে তিনি আউট হবার পরেই পিচে ছিলেন সাকিব ও সাব্বির। পরে ক্রিকেট বিশ্ব দেখল টাইগার পাওয়ার ক্রিকেট। ক্যাটসাই সাব্বিরের মারকুটে ব্যাটিং কিংবা সাকিবের বুদ্ধিদীপ্ত কৌশল, সবকিছুরই সাক্ষী হলো মিরপুরের গ্যালারি। শেষে সাব্বিরের 32 বলে ঝড়ো 52 রান আর সাকিবের 41 বলে 57 রানের তরিতে চড়ে জয়ের বন্দরে টিম বাংলাদেশ, যাতে ম্যাচ রেজাল্ট দাঁড়ালো 4-0। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে 7 উইকেটে হারানোয় আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। দর্শক, সেই খবরটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।
নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালিয়েছেন। শুক্রবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত গুলশান, বনানী, মহাখালী ও বাড্ডা এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান বেগম জিয়া। একদিন বিরতি দিয়ে শুক্রবার বিকেলে অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাতে নামেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিটি মোটরসাইকেলে ছিলেন 2 থেকে 3 জন নেতাকর্মী। তারা বেগম জিয়া ও তাবিথ আওয়ালের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় গাড়ি বহর নিয়ে গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রচারণা চালান বেগম জিয়া। এ সময় বিএনপির চেয়ারপারসন গাড়ি থেকে না নামলেও তার গাড়ি বহর থেকে মাইকিং করে তাবিথ আওয়ালের জন্য ভোট চাওয়া হয়। জনসংযোগের এক পর্যায়ে যমুনা ফিউচার পার্কের সামনে গাড়ি থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম জিয়া। নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। মা বোনের শান্তি নিরাপত্তার কথা চিন্তা করে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং সন্ত্রাস সন্ত্রাসবাদী বন্ধের স্বার্থে আমরা তাবিথ আওয়ালকে বাস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী মোতায়েন করলে আমরা বিশ্বাস করি জনগণ নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে পারবে। সন্ধ্যার পর বনানী ও মহাখালী এলাকায় প্রচারণা চালান বেগম জিয়া। এ সময় বনানীর একটি শপিং কমপ্লেক্সে ঢুকে ব্যবসায়ীদের কাছে ভোট চান তিনি। রাত 9টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে তার বাসভবনে পৌঁছে দেয়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাড়ি বহর নিয়ে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালালে রিটার্নিং অফিসারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজধানীর পাড়া, মহল্লা ও অলিগলিতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান তারা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মী, সমর্থক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে তাদের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারণার জন্য প্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র 48 ঘন্টা। তাই যেন এতটুকু দম ফেলার সময় নেই তাদের। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন সরকার সমর্থিতরা তার পক্ষের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণায় বাধা সৃষ্টি করছে। যারা নির্বাচন অংশ নিচ্ছে এদের বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে। অনেকেই জেলে আছে, কিন্তু বেশিরভাগই জেলে আছে। বাইরে যারা আছে তারা দু একজন নামলেও ধরে নিয়ে যাচ্ছে। সরকার আসলে জনপ্রিয়তা ভীত হয়ে এইভাবে ভীতিক করে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তার অভিযোগ অস্বীকার করেছেন একই এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। সকালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিউ মার্কেট আজিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। আমার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো ঝামেলা নাই, ঝাঁকি নাই। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই তৌফিক দান করে, আমি প্রথম দিন থেকে আমি কাজ শুরু করতে পারবো। আমি নির্বাচিত হলে পিতা হিসেবে নয়, সন্তান হিসেবে তাদের খেদমতে নিজেকে উৎসর্গ করব। এদিকে উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও তার পক্ষে প্রচারণায় অংশ নেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আনিসুল। সাধারণ মানুষ যা চায়, ক্যান্ডিডেটরা যা চায়, যেটা করলে একটি সহজ এবং ভালো নির্বাচন হবে, যেভাবে আর্মিকে ইউজ করলে ভালো হবে, আমি মনে করি সেভাবে এটাকে করা উচিত। যার সততায়, যার কর্মদক্ষতায়, যার অতীতে তার বিশ্বাস আছে এবং ভবিষ্যতের প্রতিও যার প্রতি বিশ্বাস রাখা যায়, তাকে ভোট দেবেন। এবং আমি মনে করি যে আমি এই ভোট পাওয়ার যোগ্য। অন্যদিকে রাজধানীর মহাখালী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। ওনারা বারে বারে সিদ্ধান্ত বদলাচ্ছে, ওনারা বারে বারে অনেক
কন্ট্রাডিক্টিং কথা বলছে। সাংবিধানিক অনুযায়ী যে ক্ষমতা ওনাদেরকে দেওয়া হয়েছে ওইটারও ব্যবহার ওনারা করছেন না বা করতে পারছেন না। তো অবশ্যই এখানে ধরে নিতে হবে যে কোনো সরকারি হস্তক্ষেপ এখানে আছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা বাহিনী, যা যা দল, যা যা কিছু বদলানো দরকার সবই করতে হবে এই মুহূর্তে। 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্রচারণা শেষে সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ হবে আগামী 28 এপ্রিল সকাল 8টা থেকে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিটি নির্বাচনের পরিবেশ যে কোনো নির্বাচনের চেয়ে অনেক ভালো। সেনাবাহিনী মাঠে না থাকলেও আইন শৃঙ্খলা নিয়ে ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনী নামানোর মতো পরিবেশ সৃষ্টি হলে তাদের ডাকা হবে। যে কোনো সময়কার নির্বাচনী পরিবেশের চেয়ে ভালো। আজ পর্যন্ত কোন রকম সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। একটি সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী সেনানিবাসে থেকেই এই দায়িত্বটি পালন করবেন রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসাবে, এবং সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেন তাতে কিন্তু রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবেই তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এর বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই। সেনাকুঞ্জের অন্তরালে না থেকে দৃশ্যমান হয়ে দেশের চলমান সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমান। অন্যদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনে সেনা টহলের সিদ্ধান্ত পরিবর্তনই প্রমাণ করে সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তারা। ক্যান্টনমেন্টে থাকবে সেনানায়ক, এটা কেউ মেনে নেবে না। আমরা চাই সেনাবাহিনীকে সকল জায়গায় দৃশ্যমান, সকলে দূর থেকে দেখছে, তারা মুভ করছে, তারা চতুর্দিকে দৃশ্যমান আছে এবং তাদের সেই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, তাহলেই তারা ইফেক্টিভ হবে। আমি জানি না সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ডকে যদি ব্যর্থ করে দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করি জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক হবে এবং সেটা কেউ সহ্য করবে না। আজকে বাংলাদেশের যে সংকট, সে সংকট গণতন্ত্রের সংকট, সে সংকট নিরাপত্তার সংকট, সে সংকট আইন শৃঙ্খলার সংকট, সেই সংকটে সেনাবাহিনী এগিয়ে এসে দৃশ্যমান থেকে সকলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেনা মোতায়েনের ব্যাপারে এই সিদ্ধান্তের পরিবর্তন প্রমাণ করে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় পরিচালিত হবে। এটাতে ইঙ্গিত বহন করে যে এই নির্বাচনটি পুলিশ এবং র্যাবই করবে। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, নতুন করে দেশে সংকট সৃষ্টি করতে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে বিএনপি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করতেই সেনাবাহিনী মোতায়েনের নাটক সৃষ্টি করছে বিএনপি। বেশ সুন্দর একটা নির্বাচনী আমেজ আছে ঢাকা এবং চট্টগ্রামে। যার গায়ে মানুষ পোড়ার গন্ধ, লাশের গন্ধ যার গায়ে, তিনি যখন দুর্গন্ধময় দেহ নিয়ে রাস্তায় নামলেন, এই আনন্দময় পরিস্থিতির একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাওয়া শুরু করেছে। এই আচরণবিধি লঙ্ঘন করছে। আচরণবিধি যদি বলি 6-2 কথাটা, পথসভা করতে পারবেন, ঘরোয়া সভা করতে পারবেন, এই রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি আপনি করতে পারবেন না। তিনি জনদুর্ভোগ সৃষ্টি করছেন। তাকে নির্বাচন কমিশনের উচিত তাকে ইমিডিয়েটলি বিরত রাখা। আজকে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে দৃশ্যমান হওয়া উচিত। গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে তিনি মাঠে নামাতে চাচ্ছেন, ব্যারাক ছেড়ে বাইরে আনার উস্কানি দিচ্ছেন, নতুন করে আরেকটি সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাত 11টার সময় আরো থাকছে। জয় বাংলা, জয় বাংলা। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে উৎসব। শিশু কিশোররা নেচে গেয়ে স্মরণ করল বীর সন্তানদের। দেশের ইতিহাসে মানবসৃষ্ট সবচেয়ে ভয়াবহ বিপর্যয় রানা প্লাজার ট্র্যাজেডির 2 বছরে বুকফাটা আর্তনাদ আর একরাশ ক্ষোভ নিয়ে নিহতদের স্মরণ করল জাতি। নিহত আর নিখোঁজদের স্বজনের আহাজারিতে আবারও ভারী হলো সাভারের রানা প্লাজা এলাকার পরিবেশ। নিরাপদ কর্মক্ষেত্র, ন্যূনতম বেঁচে থাকার অধিকার আর ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের কণ্ঠে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। 2 বছর পরও স্বজনরা হারানো প্রিয়জনের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসাবশেষের আশেপাশে।
রানা প্লাজার এই স্থানে ধ্বংসস্তূপ ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু এরপরও মৃত কিংবা নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বারবারই ফিরে আসেন এখানে, কারণ তাদের প্রিয়জনদের শেষ সময়ের স্মৃতিগুলো এখানেই মিশে আছে। সাবার তলে রয়েছে না, ও যার দুধ কত উড়াইছে, আমারটা আমি পাই নাই, আমার সন্তান আমি পাইনি বাবা, এইটা আমি কইতারি। আমার মেয়ে পরিটার মতো সুন্দর আছিল, বিয়া ঠিক হয়েছিল, ছেলে আর্মি চাকরি করতো। সেই 21 তারিখে বিয়া ঠিক হয়েছে, 22 তারিখে দেশের থেকে আইছে, আয়া 24 তারিখে সকালে আইছে, আয়া তো আর ঘুরে গেল না, আমার যে আর ঘুরে গেল না। এই অবুঝ শিশুগুলো আজব এই দুনিয়ার কোনো কিছু বোঝার আগেই হারিয়েছে মমতাময়ী মা কিংবা বাবাকে। স্বজনদের দাবি, এদের দায়িত্ব যেন এড়িয়ে না যায় কর্তৃপক্ষ। 3 মাসের গর্ভে একটা সন্তান থেকে গেছে, সে বাপ কি জিনিস করতে পারলো না। আমার বাচ্চারা যাতে পথে ঘাটে না থাকে এমন ব্যবস্থা আমার বাচ্চাদের যাতে কইরা দেয় সরকার। একজনের লাশ পাইছি, আরেকজনের লাশ পাইছি না। 2 বছর পেরিয়ে গেলেও আহত নিহত শ্রমিকদের সহায়তার জন্য অনেক আশ্বাস বাস্তবায়ন হয়নি এখনো। নিহত শ্রমিকদের স্মরণে জুরাইন কবরস্থানে এসে এমন ক্ষোভের কথা জানালেন শ্রমিক নেতারা। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি এবং নিহত আহতদের আজীবনের আয়ের সমপরিমাণ অর্থাৎ 48 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। রানা প্লাজা এবং তাজরিন বুঝিয়ে দিয়েছে আমাদের যে শ্রমিকদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র থাকে না বলে তাদেরকে পরবর্তীতে চিহ্নিত করা সম্ভব হয় না। সেদিন মৃত্যুর পর থেকে কোনো রকম জীবন নিয়ে ফেরা শ্রমিকদের চাওয়া, বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকার থেকে কর্তৃপক্ষ যেন তাদের বঞ্চিত না করে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি ও রোমহর্ষক 7 খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি দাবি করেছেন, গ্রেফতার হওয়া 2 জনই শিবিরের সাবেক কর্মী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজির করা হয় সাভারের কলমা এলাকায় বৃহস্পতিবার রাতভর পুলিশের অভিযানে ধরা পড়া বাবুল সর্দার ও মিন্টু প্রধানকে। পুলিশ দাবি করছে শিবিরের সাবেক এই 2 কর্মী কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতি ও রোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাবুল ও মিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, চাপাতি, ড্যাগার উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল, জিহাদি বই ও লিফলেট। বোমা তৈরির যে মেশিন সেটা উদ্ধার হয়েছে এবং যে ছুরি দিয়ে ওখানে আঘাত করা হয়েছে সেম ছুরি, ওই রকমই রক্তমাখা ছুরি, ওই রকমই একই আদলের এবং একই রকমের তৈরি, একই রঙের এই যে ছুরিগুলো বড় বড় ছুরি আপনারা দেখেছেন যে এগুলো উদ্ধার হয়েছে। ব্রিফিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি আবারও দাবি করেন, ডাকাতি নয় নাশকতাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এখন যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আগে একসময় শিবির করত এবং তাদের পরিচয় এরকমই এবং তারা এখন একটি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং এর পিছনে কারা আছে এখনো পর্যন্ত আমরা সেই পর্যন্ত যাইতে পারিনি। তদন্ত করলে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো সেই পর্যন্ত। পুলিশ আরো জানিয়েছে, ব্যাংকের পর্যবেক্ষণ ক্যামেরায় ছবি রেকর্ড না হওয়ার কারণ বের করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্নে লাখো প্রাণের বিনিময়ে 9 মাসের যুদ্ধে যে বাংলাদেশের স্বাধীনতা, এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবার অনুষ্ঠিত হয়ে গেল মুক্তির উৎসব। দিনব্যাপী উৎসবে রাজধানীর বিভিন্ন স্কুলের শিশু কিশোররা নাচ আর গানে স্মরণ করেছে দেশের বীর সন্তানদের। প্রজন্ম থেকে প্রজন্মে মাতৃভূমির জন্মের ইতিহাস পৌঁছে দিতেই ছিল এমন প্রয়াস। ছোট ছোট এই শিশুরা নাচ আর গানের মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে দেশের সূর্য সন্তানদের। সেই স্লোগান বারবার উচ্চারিত হলো, যা দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল তার স্বভাবসুলভ ভঙ্গিতে শিশুদের চোখে এঁকে দিলেন ভবিষ্যতের অধরা স্বপ্নকে। বাংলাদেশ থেকে ফিজিক্সে নোবেল প্রাইজ আনতে হবে, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ আনতে হবে, বায়োলজিতে নোবেল প্রাইজ আনতে হবে, লিটারেচারে নোবেল প্রাইজ আনতে হবে। নতুন মুখের মাঝেই এই বীরঙ্গনা দেখছেন অসাম্প্রদায়িক চেতনাকে। আবার 71-এ চলে যাই, আবার এই 71-এর শক্তিকে ফিরে পাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তরুণদের মাঝেই দেখতে পেলেন নতুন নেতৃত্বকে। ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা লালন করে নিলেই তোমরাও হবে দেশের ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা। শিশু কিশোররাও যেন মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে গেলেন সাথে করে। স্মৃতিগুলো এখানে তুলে ধরছে, প্লাস আমরা এখানে এসে জানতে পারলাম যে ওনারা কিভাবে কষ্ট করে দেশটা স্বাধীন করছে। যুদ্ধে
যা যা হয়েছে সব বলার জন্য এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বছরের মতো এবারও আয়োজন করে এই উৎসবের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 সহোদর সহ 5 জন নিহত ও অন্তত 3 জন আহত হয়েছেন। এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত এবং 4ঘাটা এলাকায় বাস চাপায় 1 স্কুল ছাত্র নিহত হয়েছে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে ঢাকা খুলনা মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় শুক্রবার দুপুরে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নীলকমল দাস ও বলরাম দাস নামে 2 সহোদর সহ 5 জন নিহত হন। আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা গোপালগঞ্জ থেকে মাছ বিক্রি করে পিকআপ ভ্যানে ফকিরহাটে ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহতদের 4 জনের গ্রামের বাড়ি দোহাজারিতে চলছে স্বজনদের শোকের মাতম। সবাই দরিদ্র এবং এদের যারা মারা গেছে এদের প্রতি, এদের সংসারে আর কি এদের নির্ভরশীল এদের প্রতি আর কি। এই জায়গাটাতে বাজার, এই জায়গায় আপনার ধরেন মাছের গাড়ি টাড়ি দিয়ে এই জায়গায় সবসময় গাড়ির ভিড় থাকে বেশি। এত দ্রুত গাড়ি চালায় মানে ব্রেক ট্রেক করে টানা বিট টিট কিছু মানে না। সাইনবোর্ডটা দেখেও মেনটেন করে না ড্রাইভাররা, অনেক সময় খেয়াল না করে স্পিডে চালায় যায় গাড়ি। খুলনা থেকে যে আসছিল এই গাড়িটা বড় স্পিডে ছিল এবং সবেমাত্র যে সামনে যারা মারা গেছে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু পিছনে যে 3 জন মারাত্মক গুরুতর 2 জন মারা গেছে শুনলাম, সেটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। সকালে কুমিল্লার সুয়াগাজীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শিশু তানজিনা সহ 2 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও 3 জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আমরা সিএনজিতে যাইতাছি, এদিকে বাসটা এদিকে তুনাইয়ে ঢুকে দিয়ে চুরমাচুর হয়ে গেছে। 4 জন রোগী এখানে বর্তমানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভর্তি হয়েছে। তার মধ্যে একটা বাচ্চা আছে পিচ্ছি, ওনার শরীর অবস্থা খুবই খারাপ। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী এবং 4ঘাটা এলাকায় বাস চাপায় 1 স্কুল ছাত্র নিহত হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। পাবনায় পদ্মা নদীর জলাশয় দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। শুক্রবার এই ঘটনায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায় সদর উপজেলার চর ভবানীপুর এলাকায় পদ্মা নদীর জলাশয় দখলকে কেন্দ্র করে আব্দুস সাত্তার ও শহীদ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাত 8:30টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 11 জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হক ব্যাপারী নামে একজনকে মৃত ঘোষণা করেন। সালের আর্মেনীয় গণহত্যার 100 বছর উপলক্ষে দেশটির রাজধানী ইয়েরেভানের রিপাবলিক স্কোয়ারে হাজির হয়েছেন কয়েক হাজার মানুষ। আর্মেনিয়ার নতুন প্রজন্ম স্মরণ করছে 1 শতাব্দী আগে তুর্কি অটোমান শাসকদের হাতে নিহত 15 লাখ নিরপরাধ মানুষকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত আর্মেনীয়দের মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সহ বিশ্ব নেতারা। আর্মেনীয় গণহত্যার 100 বছর উপলক্ষে পৃথক পৃথক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। ফ্রান্স, সার্বিয়া ও সাইপ্রাস থেকেও প্রতিনিধিরা এরই মধ্যে মূল আয়োজনে যোগ দিয়েছেন। এদিকে প্রায় 600 বছর তুরস্ক শাসনকারী অটোম্যানদের হাতে নিহত খ্রিস্টান আর্মেনীয়দের স্মরণে তুর্কি প্রশাসন শোক পালন করেছে। সেখানে আয়োজন করা হয়েছে যাবৎকালের সবচেয়ে বড় শোক সভা। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে পুরো আয়োজনে তদারকিতে ছিলেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লস, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। Winter was cold in parts of our country, including Washington. আবারও বাংলাদেশ পাকিস্তান টি-20-র খবর। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে 7 উইকেটে হারানোয় আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।
তাই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে দর্শক সমর্থকরা রাস্তায় নেমে এসে লাল সবুজের সাজে নেচে গেয়ে বিজয় উদযাপন করেন। এ সময় পুরো মিরপুর স্টেডিয়াম এলাকায় হাজার হাজার মাশরাফি ভক্তরা মিছিল সহকারে রাস্তায় নেমে আসেন। তারা ঢোল, তবলা, বাঁশি নিয়ে মাশরাফি মুশফিকদের নামে স্লোগান দিয়ে বিজয় মিছিল বের করেন। এছাড়া মোটর শোভাযাত্রা সহ নানাভাবে বিজয় উদযাপন করেন নগরবাসী। ওয়ানডে টি-20-র মতো টেস্ট সিরিজেও পাকিস্তানকে বাংলাদেশ হারাতে সক্ষম হবে বলেও প্রত্যাশা করেন ক্রিকেট পাগল তরুণ তরুণীরা। বাংলাদেশ চমৎকার খেলেছে। একসময় আমাদেরকে সবাই আন্ডারডগ হিসেবে ট্রিট করতো, বাট আজকে আমরা দেখে দিয়েছি বিশ্বকে যে আমরাও পারি। এখন আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা টিম। আজকে আমি ম্যাচে খুব মজা করেছি, অনেক এনজয় করেছি। আমি ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা করেছি এবং বাংলাদেশ জিতেছে। আমরা সবাই খুশি। ওয়েট করতাম বাংলাদেশ একটা সিরিজে একটা ম্যাচ কখন জিতবে, আর এখন এমন অবস্থা হয়েছে কোন সিরিজে আমরা ওয়েট করি যে বাংলাদেশ কখন হবে। একদম বাংলাদেশ, এর বেশি আর কিছু চাই না আমরা। নেক্সট টার্গেট আমাদের ইন্ডিয়া। রাত 11টার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Stadium. That's over. Done and dusted. Yet another history. ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও বাংলাদেশের দুর্দান্ত জয়। পাকিস্তানকে 7 উইকেটে হারালো টাইগাররা। দর্শক সমর্থকের মাঠ ভাঙ্গা উল্লাস। অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় বেগম জিয়া। গাড়ি বহর নিয়ে কেউ জনসংযোগ চালালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকেই। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। এবং সাভারে ব্যাংক ডাকাতের ঘটনায় গ্রেফতার 2 জঙ্গি একসময় শিবির কর্মী ছিল। দেশে অরাজকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য, জানালো পুলিশ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.com। আর সঙ্গে থাকুন সময়ে।